This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ আপনারা যেভাবে না বললেই নয় দেখে অভ্যস্ত, আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম। কারণ আজকের দিনে শুরুই করব একটা খবর ব্রেক করে। দেখুন, সংবাদের চ্যানেল, নিউজ চ্যানেল, সেখানে খবর ব্রেক হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সচরাচর তো না বললেই নয়তো এরকম বড় খবরগুলো আমরা ব্রেক করি না, আমরা অন্য জায়গায় ব্রেক করি, এখানে খবরের বিশ্লেষণ করি। আজ তার ব্যতিক্রম। আসলে এমন একটা খবর হঠাৎ করে পেয়ে গেলাম না যে ব্রেক না করে উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ কে হতে চলেছেন জানেন? ভাবছেন তো 2026-এ কার ইমেজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজের টক্কর হবে? বাংলার মেয়ে নামক ব্রহ্মাস্ত্রকে কাটবে কোন অস্ত্র? আপনাদের মনের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু নাম ঘোরাফেরা করছে। তিনি কি শুভেন্দু অধিকারী? তিনি কি সুকান্ত মজুমদার? তিনি কি মিঠুন চক্রবর্তী? এদের কেউই নন। তাহলে তিনি কে? এখানেই একটা বড় চমক। আসলে রাজনীতি ইদানিং খুব চমক নির্ভর, তো এক্ষেত্রে একটা বড় চমক। বাংলার বাঙালিকে এ ব্যাপারে কিন্তু একদম চমকে দিতে চলেছে বঙ্গ বিজেপি। কে তিনি? যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ হতে চলেছেন 26-এর নির্বাচনে। তার পরিচয় যদি দিতে হয় তাহলে আপনাদের নিয়ে যেতে হবে কোথায় জানেন? তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠের দেখা পাবেন পশ্চিম বর্ধমানের কাঁকসায়। বারো বিঘা জমিতে তৈরি নাট্যগ্রাম, নাম তেপান্তর। সাতকানিয়া গ্রামের দিনমজুরদের নিয়ে তৈরি নাট্যগোষ্ঠী এবং আমরা, তারাই নাট্যগ্রাম তৈরি করেছেন। কিন্তু খবর তো নাট্যগ্রামে নয়, নাটকে। এবং আমরা নাট্যগোষ্ঠী এখন রিহার্সাল করছে মহারাজা শশাঙ্ক নাটকে। শশাঙ্কই প্রথম তৎকালীন ভারতীয় রাজনীতিতে আমাদের বাংলাকে প্রতিষ্ঠা দেন আর কি। আমরা তো এমনিতে খুব অভ্যস্ত আমাদের বাংলার বাইরের বিভিন্ন বীরগাথা শুনতে, কিন্তু আমাদের বাংলার ইতিহাসের মধ্যেই অনেক বীর রয়েছেন বা অনেক বীরগাথা রয়েছে যেগুলোর সম্পর্কে আমরা খুব একটা জানি না, প্রায় হারিয়ে যাওয়া একটা ইতিহাস। এবং মহারাজা শশাঙ্ক বঙ্গাব্দেরও প্রবর্তক। তো সেই ইতিহাসটাকে নিয়ে একটু কাজ করা, সেটাকে এখনকার সময়ে এখনকার মানুষের কাছে একটু তুলে ধরা। ভাবছেন তো কি ছ্যাবলামো হচ্ছে, কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। একটা কীরকম নামের জন্য আপনারা বসেছিলেন, তার বদলে একটা ঐতিহাসিক চরিত্রের কথা বলছি, তাও আবার নাটকে। স্ক্রিপ্ট সেটা তো একদম নিরামিষ। এরকম নিরামিষ স্ক্রিপ্ট নিয়ে আমাদের আলোচনা কেন? ভাবছেন তো এই সমস্ত কথাই? রাগও হচ্ছে। বিশ্বাস করুন, এমনি এমনি আপনাদের এই স্ক্রিপ্ট শোনাচ্ছি না। ওই যে ঐতিহাসিক চরিত্র, সেই চরিত্রই কিন্তু একটা মূল চরিত্র হয়ে উঠতে পারে আগামী নির্বাচনে, অন্তত রাজনৈতিক দলের ভাবনা চিন্তায় তো বটেই। কারণ এই নাটকটা আগামী মঙ্গলবার 8ই এপ্রিল ন্যাশনাল লাইব্রেরির ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে মঞ্চস্থ হবে। যারা দেখার তারা দেখবেন, কিন্তু প্রশ্ন সেখানেও অন্যরকম। এই নাটকটা মানুষের মনে দাগ কাটতে পারবে কি? যে কজন দেখছেন তাদের, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে বাকি সমস্ত মানুষের, বাংলার মানুষের। কারণ বাংলার মানুষের মনে যাতে দাগ কাটে সেজন্যেই তো এত প্রস্তুতি। আপাত দৃষ্টিতে ছোট, কিন্তু ব্যাপ্তিতে বিরাট জায়গায় নিয়ে যেতে পারবে ব্যাপারটাকে, এরকমই কিন্তু ভাবনা চিন্তা চলছে। কারা ভাবনা চিন্তা করছে জানেন? এখানে একটু টুইস্ট আছে। দেখুন, নাটকটা যদি এই প্রথম মঞ্চস্থ হওয়ার পরীক্ষায় উতরে যায়, তাহলে সেটা বাংলার মোড়ে মোড়ে মঞ্চস্থ করা হবে। কেন জানেন? ভাবছেন তো কারা করবে? তারপর তো কেন, দুটোই একই সঙ্গে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এই নাটকের ব্যবস্থাপনায় রয়েছে
সংস্কার ভারতী, যা আরএসএসের সাংস্কৃতিক শাখা। আর সাম্প্রতিককালে ভারতের যেখানে বিভিন্ন রাজ্যে যেগুলো নির্বাচনগুলো যেগুলোতে বিজেপি সাফল্য পেয়েছে, সেখানে অত্যন্ত সক্রিয় ভূমিকা বা বলা ভালো যে একদম বেসটা তৈরি করে দিয়েছে আরএসএসই। বাংলা আবার নিজের মূলে ফিরেই যাচ্ছে। বহুদিন ধরে শশাঙ্কের গৌরাধিপতি শশাঙ্কের কে নিয়ে অনুষ্ঠান করা, এটা অনেক দিন থেকেই হয়েছে, নতুন করে কিছু হয়নি। শশাঙ্কের আগেও বাংলার এই যাদেরকে দেখে আলেকজান্ডার চলে গেছিলেন ভয় পেয়ে, সে তো বাঙালি রাজাদেরকে কথা শুনেই। তাই সুতরাং সেগুলো নিয়ে সেই কে রাজা ছিলেন, কার কথা ছিল, সেই নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। বাংলা যে বঙ্গাব্দ সম্ভবত তার রাজ্যাভিষেকের সময় থেকেই, যার নামে বঙ্গাব্দ, বাংলার সাল গণনা, তা অবশ্যই তিনি তো আমাদের অন্যতম একজন বাঙালির প্রাণপুরুষ। দেখুন, গুপিবাঘা বা ওই হীরক রাজার দেশে এরকম যারা দেখেছেন তারা জানেন এই রকম পরিস্থিতিতে সন্তোষ দত্ত কি বলতে পারতেন। একটাই কথা বলতে পারতেন, চরিত্র কি কম পড়িয়া ছিল যে এখন ঐতিহাসিক চরিত্র নিয়ে টানাটানি চলছে। কিন্তু তিনি কি বললেন সেটা তো এক্ষেত্রে কেউ খুব একটা মাথা ঘামাবেন না, মনের মধ্যে থাকবে এই প্রশ্নটা, কিন্তু শুনতে হবে রাজনৈতিক নেতারা কি বলছেন, জিষ্ণু বসু কি বললেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। শুনলেন তো, অনেক দিন আগের থেকেই শশাঙ্ক নিয়ে গবেষণাটা তারা শুরু করে দিয়েছেন। কত আগে? আমরা প্রথম টের পেয়েছি 26শে অক্টোবর। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে একটা চিঠি দিয়েছিলেন। সে চিঠির বয়ানটা এই শশাঙ্ক নির্ভর। সেখানে মুর্শিদাবাদকে নবাবের জেলা বলার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা এটাই চট করে বলে থাকি, সচরাচর এরকমই বলা হয়। হয়তো যখন কোনো ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বলতে যান মুর্শিদাবাদ নিয়ে, তারাও হয়তো নবাবের জেলা বলেই ভাবেন আর কি ব্যাপারটাকে। সেই জায়গাতেই প্রতিবাদটা তুলে ধরেছিলেন সুব্রত মৈত্র এবং ঐতিহাসিক তথ্যের উল্লেখ করে দাবি করেছিলেন বহরমপুরের কাছে কর্ণ সুবর্ণই ছিল বাংলার প্রাচীন রাজধানী এবং এটা নিয়ে যাবতীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, যাতে অন্তত এই স্বীকৃতিটা এখানটাকে শুধু নবাবের জেলা না বলা হয়, বাংলার প্রাচীন রাজধানী সেটা যেন তুলে ধরা হয়। এবং তারপরেই এই নাটকের আয়োজন, বুঝতে পারছেন, প্রদীপ জ্বালার আগে সলতে পাকানোর পর্বটা কবে থেকে শুরু, এমনি এমনি কোনো কিছু চট করে হয়ে যায় না। আর আরএসএসের কাজের ধরন কিন্তু এইরকমই, চট জলদি এটা বিরাট হই হুল্লোড় করে কিছু নিয়ে এসে তারা ফেলেন না, আস্তে আস্তে ছোট ছোটোভাবে তারা শিকড়টা তৈরি করে। এবং সত্যি কথা বলতে কি, দেখবেন যখন এই যে রাজ্যগুলোর কথা বলছিলাম, সেটা আপনার মহারাষ্ট্র হতে পারে বা দিল্লি হতে পারে, যদি ওখানে আরএসএস কী ভূমিকা নিয়েছিল এটা জিজ্ঞেস করেন তাহলে শুনবেন ওখানে আরএসএস প্রচুর বৈঠক করেছে, প্রচুর মিটিং করেছে। সংখ্যাটা কত? 60,000 হবে, 70,000 হবে। এবার এগুলো শুনলে সবাই ফ্যাক করে হেসে দেবেন, 60-70,000 মিটিং, ইয়ার কি হচ্ছে? বিশ্বাস করুন, আরএসএসের যা দৃষ্টিভঙ্গি তাতে কিন্তু এই মিটিংগুলোর সংজ্ঞাটা কমপ্লিটলি আলাদা। সেখানে 3 জনে মিলে যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করেন তাহলে সেটা একটা মিটিং। চায়ের দোকানে যদি 4 জন মিলে কথা বলেন, তার মধ্যে কে আরএসএসের লোক আপনারা জানেন না, কিন্তু তারা হয়তো রয়েছেন, তাহলে সেটাও আরএসএসের মিটিং। ঠিক সেইভাবে বাজারে হয়, ট্রেনের মধ্যে হয়, বাসের মধ্যে হয়, এইভাবে আস্তে আস্তে একদম গ্রাসরুট লেভেলে তারা তাদের বক্তব্যটা একটা হুইসপারিং ক্যাম্পেনের মতো করে মুখে মুখে ব্যাপারটাকে ছড়িয়ে দেয়। এক্ষেত্রেও সেই রকম। কিন্তু হঠাৎ বাংলার শিকড় সন্ধানে কেন ব্যতিব্যস্ত হয়ে পড়লো আরএসএস বা সেই অর্থে বিজেপি? কারণ বিজেপি তো আগে আরএসএস তারপর বিজেপি, এইভাবে যদি দেখেন যোগাযোগ তো সেরকমই। এবার শিকড় ধরে টান দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে নাকি শিকড় গেড়ে বসার জন্য করা হচ্ছে, সেটা নিয়ে একটু কিন্তু ভাবনা চিন্তা করার দরকার। ইনফ্যাক্ট এই দুটো প্রশ্নের দুটোই ঠিক। আরএসএস চায় নিজস্ব সংস্কৃতি বাংলায় শিকড় গেড়ে বসুক, আর তৃণমূলের সব থেকে বড় শক্তি যেটা, তারই শেকড় ধরে টান দিতে চায়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ।
তারা একটা পরিষ্কার জিনিস বুঝে গেছেন, গত যে কটা ভোট, সে 21-এর ভোট ধরুন বা লোকসভা নির্বাচন ধরুন, বিভিন্নভাবে বিভিন্ন লোককে টার্গেট করেছিলেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কখনো ধর্মীয় মেরুকরণকে, বিভিন্ন কিছু, কিন্তু করে দেখেছেন সবকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে একটাই মাত্র কারণে, কারণ তৃণমূল কা পাস, ও হ্যাঁ হ্যাঁ সেই যে সেখানে অমিতাভ বচ্চনকে শশী কাপুর বলেছিলেন মেরে পাস মা হ্যাঁ, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ হ্যাঁ তৃণমূলের কাছে। এবার এটাতেই তো বারবার ধাক্কা খেয়ে ফিরতে হচ্ছে বিজেপিকে, তারা সেটা বুঝে গেছেন এবং সেই ইমেজকে কাটার মতো জলজ্যান্ত ইমেজ তারা খুঁজে পাচ্ছেন না, তাই শশাঙ্ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড় করিয়ে দিতে চায় আরএসএস। দেখুন, শশাঙ্ক ইতিহাসের পাতায় থাকা একটা চরিত্র, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। ভাবছেন তো কম্পিটিশানটা কি ফেয়ার হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, একটা তুল্যমূল্য হওয়া উচিত, তাই না? ঠিক। কিন্তু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একজন বাঙালিকে খাড়া করার চেষ্টার থেকে কসুর করেনি। বাংলায় আইকন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে রয়েছেন? জীবিত আইকনদের কথা যদি ভাবে, সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে বহুদিন ধরে কানাঘুষো শোনা যায়। অমিত শাহ বেহালার বাড়িতে গিয়ে ডিনার পর্যন্ত করেছেন, কিন্তু তারপর সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নতে গিয়ে দেখা করেছেন আর একাধিক বিদেশ সফরে চলে গেছেন, ফলে আলোচনার পথ বন্ধ। দ্বিতীয় বাঙালি বাবু মিঠুন চক্রবর্তী, বাঙালি তাকে ভালোবাসে, তিনিও গত নির্বাচনের সময় থেকে এসে বেশ গরম গরম ভাষণ দিয়েছিলেন, সিনেমার ডায়ালগগুলো দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বাঙালি সম্ভবত তাকেও ওই বহিরাগত বলেই ধরে নিয়েছিল, যে অনেক দিন ধরে বাইরে রয়েছেন তো বাইরের লোক হয়ে গেছেন। তাই আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক সম্ভবত মাথার থেকে এই ভাবনাটাই সরিয়ে দিয়েছে এবং এই নতুন ভাবনাটা নিয়ে এসছে, মানে বাঙালির সামনে কোনো বিকল্প হিরো যদি দাঁড় করিয়ে দেওয়া যায়, হোক না সে ঐতিহাসিক চরিত্র, কিন্তু সেই ঐতিহাসিক চরিত্রকে নিয়ে যারা চলে তারা তো বাংলার সংস্কৃতির প্রতি দায়বদ্ধ, এই বার্তাটা লোকের মনে পৌঁছে দেওয়া যাবে। আকবর নাকি বঙ্গাব্দের সূচনা করেছিলেন, যা একেবারে অসত্য। তাই সত্য যে রাজা শশাঙ্কের যে রাজ্যাভিষেকের দিন থেকেই বঙ্গাব্দের সূচনা হয়েছিল, তা এবার বাঙালিকে জানানোর সময় এসেছে। রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্য, এই ধরনের যে রাজা, বাঙালি রাজা, যে বাঙালি রাজাদের প্রতাপ, যে বাঙালি রাজাদের বীরত্বের কাহিনী বাঙালি কখনো পড়েনি, তা জানানোর এবার সময় এসেছে। অতীতের রাজা মহারাজা ইত্যাদি যারা ছিলেন তাদের আমরা ইতিহাস বইতে পড়ি, কিন্তু নিজেদেরকে পিছনে টেনে নিয়ে যাওয়া এইটা প্রগতির লক্ষণ নয়। আমাদেরকে সামনের দিকে এগোতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা এগোলো, মহাকাশে কে চাঁদে যান পাঠাতে পারলো, মহাকাশ বিজ্ঞানে কোথায় কত উন্নতি হলো, কোন এমন প্রযুক্তি যেটা চাষের কাজ সহজ করে দেবে, ফলন ভালো হবে, ভালো খাবার দাবার মানুষ পাবেন। যখন গোটা পৃথিবীর সমস্ত দেশ আরও বেশি বেশি করে এই ধরনের গবেষণায় খরচ করছে, সেখানে আরএসএস বিজেপি কেন কোথায় শশাঙ্ক, কোথায় ঔরঙ্গজেব, কোথায় অমুক তমুকে খুঁজে বেড়াচ্ছে, আমরা ঠিক বুঝতে পারি না। দেখুন, এটা বাম নেতাদের মাথায় না ঢুকতে পারে, কিন্তু কেন খুঁজে বেড়াচ্ছে তার একটা তো কারণ আছে। দুটো জিনিস একটু পরিষ্কার করে দিই আপনাদের সামনে। প্রথমত, যে বক্তব্যটা আপনারা শুনলেন, যে বঙ্গাব্দ সম্ভবত শুরু হয়েছিল যেদিন থেকে শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল তার থেকে, এবং এটা আকবরের তৈরির মোটেও নয়। এবার এই আকবর প্রসঙ্গটা কেন হঠাৎ করে চলে এলো? কারণ তো একটা আছে, কোনো কিছু এমনি এমনি হয় না। দেখুন, সাম্প্রতিককালে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের যে একটা বিরাট প্রেক্ষাপট তৈরি হয়েছে, তার পেছনে আসল শক্তি হিসেবে কোন জিনিসটা কাজ করেছে? উন্মাদনা, অনুপ্রেরণা, যেভাবেই দেখুন, সেটা কোথায় ছিল? সেটা বাংলাদেশে ছিল। ওই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এই তথ্যটাকে সামনে রেখেই তো এখানে এত বেশি করে হিন্দু মুসলিম এত কথা বলা হচ্ছে। অথচ দেখুন, আমাদের রাজ্যে কিন্তু এখানে হিন্দু মুসলিমদের ভেতরে সেই সংঘাত হয়নি বাংলাদেশের ওই অনুপ্রেরণায়। এখানে কিন্তু সবাই নিজেরা সম্প্রীতির সঙ্গেই ছিলেন আর কি। এই জায়গাটার থেকে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে, যে যার মতো করে এই ধর্মীয় মেরুকরণের কাজটা সুন্দরভাবে করে দিয়েছে, রাজনীতিই করেছে, রাজনীতি নিজের প্রয়োজনেই করেছে। এবার এই বাংলাদেশের বিষয়টা যত বেশি করে টেনে আনা যাবে, তত বেশি এই ধর্মীয় মেরুকরণের সুবিধা হবে।
আর এই আকবর বঙ্গাব্দের প্রচলন করেছিলেন, এই ভাবনাটা ওই বাংলাদেশ থেকে শুরু হয়েছে। তার কারণ বাংলাদেশে যত রকমভাবে সম্ভব হিন্দু বা অতীতে বাংলার যা গৌরব সেগুলোকে ধূলিসাৎ করা, অস্বীকার করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে, অপচেষ্টাও বলতে পারেন আর কি। এবার সেই জায়গাটায় যেহেতু তারা করেছে, সেটার উল্টোটা এখানে যদি করা যায় তাহলে বেশ ধরতাইটা আরও শক্তিশালী হয়। এই জন্যেই আকবরের নামটা চলে এলো। এটা আরও একটু জোরদার হলো ব্যাপারটা, শুধু বাঙালি আবেগ না, তার সাথে একটা ধর্মীয় মেরুকরণের জায়গাটাও স্ট্রংলি সবার সামনে তুলে ধরা গেল। ওই বললাম আরও একটা জিনিস আছে, দেখুন এটা কোনোভাবেই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পরীক্ষিত ফর্মুলা যেটা প্রয়োগ করে বিজেপি বিভিন্ন জায়গায় এবং আরএসএস অবশ্যই বিভিন্ন জায়গায় ফল পেয়েছে। অসমের বড়পেটায় গত লোকসভা ভোটের প্রচারের ফাঁকে নরেন্দ্র মোদী লাচিত বরফুকনের মূর্তি উন্মোচন করেছিলেন। এবার লাচিত বরফুকনকে, তিনি অহোম জাতীয়তাবাদের প্রচারক, যিনি ওই মুঘলদের উত্তর পূর্বাঞ্চলে পাই রাখতে দেননি, বীর। এবার মহারাষ্ট্র, সেখানে শিবাজির ছেলে সম্ভাজিকে নিয়ে ছাওয়া ছবিটা মুক্তি পেয়েছে। দেখুন শিবাজি বহুল প্রচলিত, দেশ জোড়া তার একটা আবেদন আছে, কিন্তু সম্ভাজি নতুন চরিত্র কিন্তু ভূমিপুত্র, তাকে নিয়ে একটা অদ্ভুত উন্মাদনার তৈরি হয়ে গেল। এবং এই যে একটা সিনেমা ওইভাবে প্রচার পেয়ে গেল, সেটা মানুষের মনে এমন দাগ কাটলো যে মানুষ ওই সিনেমা স্ক্রিপ্টটাকেই ইতিহাস বলে ধরে নিল। এবং ধরে নিল তো নিল, তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অশান্তি হয়ে গেল, হাঙ্গামা হয়ে গেল, কি না হলো, মানে মানুষ বিশ্বাস করেছে তারা যেটা চেয়েছিলেন কাজের কাজটা হয়ে গেছে। ফলে একটা সিনেমা যদি এরকম কাণ্ড করে দিতে পারে, একটা সময় নাটক ঠাটকের থেকে আবার সিনেমা বা অন্যান্য পর্যায়েও এই প্রচারটা পৌঁছে যাবে না শশাঙ্ককে নিয়ে, সেটা কখনো তাদের মাথায় তো থাকতেই পারে। এত নিশ্চিত হয়ে তো বলতে পারবেন না যে সম্ভাজি হিট করেছেন বলে শশাঙ্ক হিট করবেন, এরকম কোনো কথা আছে নাকি, গ্যারান্টি আছে নাকি? ঠিকই, গ্যারান্টি হয়তো নেই, কিন্তু সম্ভাবনাও তো আছে, সেটা যে নেই সেটাও তো বলতে পারবেন না। ফলে সেই চান্সটাই নিয়ে দেখা আর কি। এবার একটাই শুধু পয়েন্ট আছে জানেন তো, এই শশাঙ্ক তিনি তো মুঘলদের অনেক আগে, এই যাদের যাদের নাম শুনলেন, সে অসম হোক বা মহারাষ্ট্র হোক, সেখানে তো তারা সম্ভাজি বা বরফুকন তারা তো গিয়ে মুঘলদের সাথে লড়াই করেছিলেন। শশাঙ্ক তো মুঘলদের অনেক আগে, তিনি মহারাজ হর্ষবর্ধনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এইখানটাতেই আরএসএসের স্ক্রিপ্টটা হয়তো ঠিকঠাক মিলছে না। আর তাছাড়া শশাঙ্ক তিনি বাংলা ভাষায় কিন্তু কথাও বলতেন না, তিনি মগধ মানে এখনকার বিহার থেকে এসেছিলেন। তিনি বাংলার বীর হিসেবে পূজিত হতে পারেন, বাংলার রাজা হিসেবে পূজিত হতে পারেন, কিন্তু তাকে বাঙালি বলে কি তুলে ধরা যাবে নাকি? এই ক্ষেত্রে আরএসএসের যুক্তি হচ্ছে এটাই তো বাংলার বৈশিষ্ট্য, বাংলা চিরকাল তাদেরই আপন করে নিয়েছেন এবং তারাই বাঙালি হয়ে গেছেন যারা বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার মননের সাথে মিশে গেছেন। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে তাদের কাছে হয়তো শশাঙ্ক সেই জন্যেই বাংলার বীর রাজা। আজকে বাঙালি পরিচয়টাই মুছে যেতে বসেছে। যে আজকে যদি বাংলাদেশে দেখেন তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটার নামও বাঙালির নামে নেই। ঢাকা বিমানবন্দরের নাম বাঙালির নামে নেই, যার নামে আছে তিনি বাংলা ভাষায় কথা বলতে পারতেন না। আরও বড় একটি বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর, সেটিও বাঙালির নামে নেই। তাই বাঙালির অস্তিত্ব, বাঙালি কে, বাঙালি কি, তার সঙ্গে শশাঙ্ক যুক্ত। বাঙালি আইডেন্টিটি কিন্তু তখন তৈরি হয়নি বলেই আমার মনে হয়। বাংলা ভাষাটাও হয়তো শশাঙ্কের সময় খুবই একটা আদি পর্যায়ে ছিল, কারণ বাংলা ভাষার প্রথম যে পুঁথি সেটা আমরা অনেক পরে 9-10 সেঞ্চুরি যদি চর্যাপদের সময়টা আমরা দেখি সেটা পাচ্ছি। কাজেই বাঙালিকে সেটাকে আমরা নির্ণয় করব কিভাবে? যে জাতির রাজা নেই সে জাতির ইতিহাস নেই। তখন বাঙালির রাজা নেই, বাঙালির ইতিহাস নেই, এরকম তো নয়। বাঙালি তো রাজা আছে, বঙ্গ নামেই এক রাজার কথা পাওয়া যায়, কিন্তু তার সঠিক বিবরণ পাওয়া যায় না। যেমন ধরুন বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র এরকম আফসোস করেছেন যে বাঙালির ইতিহাস সেভাবে রচনা হয়নি। তো বাঙালির ইতিহাস কে রচনা করবে? বঙ্কিমচন্দ্র নিজেই বলছেন, আমি করিব, আপনি করবেন, সকলেই করবে। দেখুন এই বাংলার ভূমিপুত্র খোঁজার এই যে চেষ্টাটা,
এটার পেছনে কিন্তু আরেকটা বাস্তব অভিজ্ঞতাও আছে। গত নির্বাচনের কথা মনে করুন 21-এ, সেই সময় বারবার একের পর এক বিজেপি নেতা এসছেন আর শুনতে হচ্ছে ও তো বহিরাগত। এবং তার থেকেও বড় কথা, ধরুন কৈলাস বিজয়বর্গীয়, তিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত হয়ে এলেন, কেন্দ্রীয় নেতা এখানের দায়িত্বে। এবার কে কৈলাস বিজয়বর্গীয়র নাম, তার তো বাপ ঠাকুরদার দেওয়া নাম, তার সেইভাবেই পদবি, তিনি আর কি করবেন, সেই নিয়েই তো তিনি পুরোটা। কিন্তু মুশকিল হচ্ছে ওই বর্গীয়র সঙ্গে বর্গী শব্দর একটা মিল রয়েছে, আর সেই বর্গীর সঙ্গে বর্গীয়কে মিলিয়ে দিয়েছিল তৃণমূল। ফলে তখন থেকেই হয়তো সংঘ বুঝতে পেরেছিল যে বর্গী এসছে বলে মহা সর্বনাশ করে ছেড়ে দিল তো তৃণমূল। এটা মানুষের কাছে অনেক বেশি সহজবোধ্য হলো, মানুষ অনেক বেশি করে বুঝে গেল এবং রিজেক্ট করলো যে এরা বহিরাগত। সেই কারণেই ওই বললাম, সংঘ স্থানীয় ইতিহাসে হয়তো জোর দিতে বলেছে। দেখুন, মারাঠা বীররা বাংলায় বর্গী হয়ে যেতে পারেন, কিন্তু রাম, তাকে নিয়েও তো মাতামাতি চলছে। রাম থাকতে শশাঙ্ক কেন? এরও একটা কারণ আছে। রাম জাতীয় স্তরে, তার সাথে স্থানীয় স্তরেরও তো কাউকে রাখতে হবে, তবেই না সঠিক মেলবন্ধন তৈরি হবে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরা যাবে, যেরকম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কিন্তু রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীর প্রয়োজন হয়, ঠিক সেই রকম ডবল ইঞ্জিন এক্ষেত্রেও দরকার। তাই রামও আছেন, শশাঙ্কও থাকবেন। এই দুজনে মিলে তবেই না আসল মানে বিজেপির রামায়ণ তৈরি হবে। এটাই হয়তো তারা ভাবছেন আর কি, রামের রাজ্যাভিষেক, রামায়ণ। এবার কৃত্তিবা সোজা হয়ে রামায়ণ কথা শোনানোরও সময় কিন্তু সত্যি সত্যিই এসছে। দেখুন, এই রাম কিন্তু রামনবমীর রাম নয়। সে কবির বলেছিলেন না, এক রাম ঘট ঘট মে বেঠা, অর্থাৎ শরীরে শরীরে রাম রয়েছে, চাকরিহারাদের শরীরেও সেই রাম রয়েছে। চারপাশে অত্যাচারিত হয়তো তিলোত্তমার শরীরেও সেই রাম ছিল। এই চারপাশ থেকে বিভিন্ন এই শরীরের আর্তনাদ, এটা না, এটা শোনা যাচ্ছে না, জানেন তো। এত কিছু নিয়ে আমরা মেতে রয়েছি, কিন্তু কোথাও গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো কনস্ট্যান্ট আমাদের কানে খালি ধাক্কা মারছে এই আর্তনাদগুলো। আর সদ্য 26,000 না, বিরাট সংখ্যক। তাই জন্য এই মুহূর্তে এই যে চারপাশ থেকে আওয়াজ আর্তনাদে কানের পর্দা মানে একদম ছিঁড়ে যাওয়ার জোগাড় হচ্ছে, সেই যন্ত্রণার থেকে মুক্তি পেতে কিছু কথা আজকে বলতেই হবে। আর সেই কথাগুলো বলেও ফেলবো, কারণ এই কথাগুলো সত্যি বলছি না বললেই নয়। কোলে বাচ্চা নিয়ে পথে, এই গরমের মধ্যে ভাবুন তো, দুধের শিশুকে কোলে নিয়ে রাস্তায় নেমেছেন মা। কিন্তু কে ইনি? এনার কি পরিচয়? দেখুন, আপাতত এনার একটাই পরিচয়, ইনি সদ্য চাকরিহারা। আর কি পরিচয়? ইনি একজন মহিলা। ইনি সেই মহিলাদেরই একজন যাদের ছবি দিয়ে সরকার নারী সুরক্ষার উন্নয়নের ঢালাও প্রচার করে। এই মা কিন্তু সেই মহিলাদেরই একজন যারা লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী পেয়ে সুখে শান্তিতে আছেন। লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যাটা গর্ব করে প্রচার করে তৃণমূল, গর্ব হওয়ারই কথা। প্রচারে মহিলাদের ছবিও থাকে, কিন্তু আজকের এই ছবিটা, এটাও তো বাস্তব। এটা কি শাসক বা সরকারের কোনো প্রচারে দেখতে পাবেন? দেখুন, 7 তারিখ নেতাজি ইন্ডোরে চাকরিহারা আর মুখ্যমন্ত্রীর বৈঠক। এখনও তো সেরকম প্রচার টোচার কোথাও দেখতে পেলাম না। সরকার হোক বা দল, কোনো কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই তো পোস্টার ব্যানার সব ছাপা হয়ে যায়। এবার হচ্ছে না কেন? তাহলে কি এবারেরটা ওই জাস্ট দুদুভাতু লোক দেখানো? আর একটা প্রশ্ন, 7 তারিখের বৈঠকে কারা থাকছে?
যোগ্যরা, অযোগ্যরা নাকি বঞ্চিতরা? দেখুন, অযোগ্যরাও তো বঞ্চিত, তারাও তো নেতা নেত্রীদের ঘুষের টাকা ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন। অনেকে নিজেদের ঘর বাড়ি বেচে টাকা দিয়েছিলেন। সবাই যে অঢেল টাকার মালিক, জাস্ট অভ্যস্ত, টাকা দিলেন, জিনিস কিনলেন, এরকমভাবে চাকরি কিনেছিলেন, এরকম কিন্তু একদম নয়। অনেকেই ছিলেন যারা কোনো ক্রমে নিজেদের শেষ ওই ঘটি বাটিটুকু বেচে কিছু টাকা জোগাড় করেছিলেন যাতে এই চাকরিটা কিনে সেটা দিয়ে সংসারটা চালানো যায়। এটা তাদের মধ্যে এই বিশ্বাসটা যারা তৈরি করেছিল, এক্ষেত্রে আসল দোষী কিন্তু তারাই যে টাকা দিয়ে চাকরি কেনা যায়। আর এখন টাকা আর চাকরি দুটোই খুইয়েছেন, তাই সবাইকে সরকার একসঙ্গে বঞ্চিত ভাবছে। সরকার সমান চোখে দেখে সবাইকে, এটা বোঝা যাচ্ছে, ভাগ বাটোয়ারা করেনি। কিন্তু বৈঠকে কি হবে? বঞ্চিতদের দিশা দেখাবে সরকার? অন্ধকার থেকে কি আলোয় ফেরাবে? এটাই তো সবার প্রশ্ন। কিন্তু তার আগে তো আরও একটা প্রশ্ন থাকে, যদি আলোয় ফেরানোর কথাই আসে তাহলে তো আগে জানতে হবে অন্ধকারে নিয়ে এটা গেল কে? এসএসসি, যারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি, নাকি সরকার, নাকি শিক্ষা দপ্তর? কারা? আর যেই না পেরে থাকুক যোগ্য অযোগ্য আলাদা করতে, কেন পারেনি সেটা অবশ্য জানা, কারণ দুর্নীতির প্রমাণ সব লোপাট হয়ে গেছে, জানা গেছে, তাই পুড়িয়ে ঠুরিয়ে দেওয়া হয়েছে ওএমআর শিট। এবার কে দুর্নীতি করলো, কে লোপাট করলো, আর কে ফল ভোগ করছে সেটাও তো জানা দরকার। তিনটে প্রশ্ন, কিন্তু তিনটেই তো মোক্ষম প্রশ্ন। এবার প্রথম দুটো প্রশ্নের উত্তর দেওয়া সিবিআই, ইডি আর আদালতের কাজ, কিন্তু ফল সেটা কারা ভোগ করছেন আমরা জানি। এই মা, এই দিদিমণি বা এর মতো যারা আছেন তারা, আপনার আমার ঘরের সাধারণ মানুষজন, যিনি ভরসা করেছিলেন নিজের মেধা আর পরিশ্রমের ওপর, আজ ফের একবার তাদের কিন্তু ভরসার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা, আরেকটা নতুন পরীক্ষা, কারণ ভরসা রাখতে বলছে সরকার। এবার সরকার যেটা বলে সেটা পালন করাটা সরকারের রাজধর্ম, আর সরকার যেটা বলে সেটা বিশ্বাস করাটা সাধারণ মানুষের কৃতকর্ম। হ্যাঁ, ভরসা রেখেছি, তবে শুধু মুখের আশ্বাসে ভরসা রাখতে পারছি না। আমাদেরকে স্ব পদে সম্মানে পুনর্বহাল করা হোক, তবেই ভরসা থাকবে। উনি কিছুই দেখবেন না, শুধু আমাদেরকে বঞ্চিত যাতে আমরা রাস্তায় আন্দোলন না করি এই জন্য তিনি একটা ললিপপ দেখে নেতাজি ইন্ডোরে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন বলে আমাদের কিছু নেই। আমরা কিন্তু ওই নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে যাচ্ছি না, কারণ আমরা যতটা জানতে পেরেছি ওখানে অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করতে চলেছেন। ফলে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ওই আমরা নেতাজি ইন্ডোরের বাইরে বিক্ষোভ দেখাবো, ভেতরে আমরা যাব না। দেখুন, রামের জন্মদিন নিয়ে না দুটো মত আছে। 5114 খ্রিস্টপূর্বাব্দের 10ই জানুয়ারি রাম জন্মেছিলেন, এটা একটা মত। আবার বাল্মীকির রামায়ণ গবেষণা করে ধারণা হয়েছে যে 7119 খ্রিস্টপূর্বাব্দের 22শে ফেব্রুয়ারি রামের জন্ম। জটিল ব্যাপার, কিন্তু 5000 হোক বা 7000 খ্রিস্টপূর্বাব্দ, রামায়ণ কিন্তু লেখা হচ্ছিল রামের জন্মের পরেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। নেতাজি ইন্ডোরে যে ভরসার বৈঠক, সেই বৈঠক থেকে নতুন পথের কাহিনী লেখার কিন্তু কথা। মানে এই বৈঠকটা একটা নতুন রামায়ণের জন্ম দিতে পারে, কিন্তু এই বৈঠকের আগেই তো রামায়ণ মানে অন্য কাহিনী লেখাটা শুরু হয়ে গেল। বৈঠকের আগেই ভরসা হারানোর কাহিনী, শুনলেন তো বক্তব্যগুলো। চাকরির সঙ্গে ভরসাও তার মানে হারিয়েছেন অনেকে। এই সংখ্যাটা কত জানা নেই, তবে সংখ্যা বাড়লে আর কথার ঝাঁঝ বাড়লে সেটা সরকারের কাছে যে কাঁটা বাড়াবে সেটা তো পরিষ্কার। দেখুন, একটা পক্ষ বলছে যোগ্য অযোগ্য সরকার আলাদা করে না দিলে তারা বৈঠকে যাবেন না। আরেকটা পক্ষ বলছে, যে পক্ষের কথা ওই মুখ্যমন্ত্রী বলেছিলেন আর কি, যাদের সঙ্গে দিন দুয়েক আগে শিক্ষামন্ত্রী বৈঠক করেছিলেন, তারা বলছেন যাবেন। এবার এই যে বিভিন্ন মত ইতিমধ্যেই বৈঠকের আগেই, এটা শুনে কি ভাবছেন? এতে সরকারের অস্বস্তি তো হওয়ার কথাই না, বরং তো সরকারের আরও বেশি করে স্বস্তি পাওয়ার কথা। একতাবদ্ধ হয়ে থাকলে তো যে কোনো জিনিসই সরকার ধরনের যে যারা আর কি প্রশাসক আর কি, সরকার টরকার যাদের নাম, তাদের মাথা ব্যথার কারণ হয়। কিন্তু বৈঠকের আগেই চাকরিহারারা যদি এরকম দ্বিধাবিভক্ত হয়ে যান বিভিন্ন মতে বিভিন্ন গোষ্ঠীতে, তাতে সরকারের খুশি হওয়ারই কথা না। ঠিক যেরকম ভাবছেন সেরকম বোধহয় নয়। যারা বলছেন যাবেন
তারাও নাকি যাবেন শুনতে নয়, চ্যালেঞ্জ করতে। এবার এটা শুনে সরকার ভাবতেই পারে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বিক্ষুব্ধরা এসে চ্যালেঞ্জ করবে, তার চেয়ে তো না এলে মঙ্গল। কিন্তু বৈঠকের ঘোষণা তো হয়েই গেছে, আর বৈঠক করাটাও জরুরি। মানে এটা একটা উভয় সংকট আর কি, এটাই মনে হচ্ছে। এবার তার জন্য ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, মানে 3 মন্ত্রীর একটা বৈঠক ঠৈঠক হয়েছে আর কি। কিন্তু ডিজাস্টারটা কিভাবে আসবে বা অলরেডি যে ডিজাস্টার হয়ে গেছে সেটাকে ম্যানেজ করা যাবে কিনা সেটা আমরা জানি না। আমরা যাবার সম্ভাবনা যে কথা, সেই যাওয়ার সম্ভাবনার দিকেই অনেকে মতামত দিচ্ছেন যে হ্যাঁ যাওয়া হোক, কিন্তু যাওয়া হচ্ছে মানে যে উনি যেটা বলবেন সেটা আমরা আপ্লুত ভাবে শুনতে যাচ্ছি বা এখন আমরা কিন্তু বলতে যাচ্ছি, শুধু বলতে যাচ্ছি না, আমরা কিন্তু কিছু চ্যালেঞ্জ করতে চাইছি গভর্নমেন্টকে, পরিষ্কার কথা। দেখুন, সততার একটা জোর থাকে। যারা পরীক্ষা দিয়ে নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছিলেন তাদের চাকরির চলে যাওয়াটা নিশ্চিতভাবেই তাদের ভেতরে একটা ভয়ঙ্কর মানে ক্ষোভের ভিসুভিয়াস তৈরি করে দিয়েছে, যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা। কিন্তু বাকিরা, ওই বাকিদের সঙ্গে এদের আলাদা করতে না পারার জন্যেই তো এত কাণ্ড। এবার আবার নতুন কাণ্ডের রামায়ণ লেখা হয় দেখুন। এবার ওখানে গেলে, ওই বৈঠকে গেলে চাকরি মিলতে পারে এই ভাবনাতে যাওয়াটা কনফার্ম, কিন্তু না যাওয়ার আওয়াজটা আগেরটা তো আমরা আগের দিনই শুনে নিয়েছিলাম, প্রথমেই শুনে নিয়েছিলাম যে সবাই নাকি যাচ্ছেন, সবাই 26,000। কিন্তু এই যে না যাওয়ার আওয়াজ, এটা তো নবতম সংযোজন, এটা তো আগে ছিল না। এই সংখ্যাটা বাড়লে কিন্তু সরকারের বিপদ। সরব হওয়াটা ছোঁয়াচে, কিন্তু যাদের চাকরি গেছে তাদের 2টো সংগঠনের অস্তিত্ব জানা গেল, কিন্তু যাদের চাকরি যায়নি বা যারা চাকরি পাননি তারা তো দীর্ঘদিন ধরে সরব। এই বাজারে তারা বেশি করে সরব যারা ওই ধর্নাতলায় বসে আছেন, হাজার হাজার দিন ধরে তারা ওখানে বসে ধর্না দিচ্ছেন। ইনফ্যাক্ট তাদের ধর্না, তাদের আন্দোলন থেকেই তো এই এত কাণ্ড। ইতিপূর্বে যে রামায়ণটা লেখা হয়েছে সেটা তো তাদেরই আন্দোলনের ফসল। আজ সাংবাদিক সম্মেলন করে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। দেখুন, এটাও রাজনৈতিক ব্যানার ছাড়া। এবং এইটার ক্ষেত্রে একটা অদ্ভুত ঐক্য রয়েছে, কারণ একসঙ্গে অন্তত 12-13টা মঞ্চ এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই চাকরি প্রার্থীরাই কিন্তু বহুবার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে লাঠির বাড়ি খেয়েছেন, চ্যাংদোলা করে এদের প্রিজন ভ্যানে ঢোকানো হয়েছে বারবার। আর আজ যখন ওই চাকরিহীনদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চলেছেন, তখন হয়তো তারাও ভাবছেন, আরে এদের সঙ্গে যদি বৈঠক হতে পারে তাহলে আমাদের সঙ্গে নয় কেন? এই শেষ সুযোগ। সেই জন্যই তারা হয়তো আওয়াজটা তুলছেন, সেই জন্যই এতগুলো মঞ্চ এক জায়গায় এসে পড়েছে। কী ভাবছেন, লড়াইয়ের মাঠটা ক্রমশ কি বড় হয়ে যাচ্ছে? পয়লা বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। আমি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই, কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কেন এরাই তো সেই চুরিটা করেছিল, যাদের কাছ থেকে তৃণমূল পয়সা খেয়ে বসে আছে তাদের চাকরি যেন যে করে হোক আবার পুনর্বহাল হয়, যাতে করে কিনা তৃণমূল নেতাদের ঘর থেকে আর টাকাগুলোকে বার না করতে হয়, যাতে তারা আবার গিয়ে তৃণমূল নেতাদের কাছে টাকাগুলো ফেরত না চায়। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়? শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে। দেখুন, বিরোধীরা তারা তো কর গুনছেন, এই এতগুলো হলো, আরও এতগুলো হলো, এতগুলো সংগঠন একত্রিত হচ্ছে, মানে এবার সংখ্যাটা বাড়ছে, এইবার একটু জোরদার আন্দোলন হবে, এইবার হয়তো শাসক বেকায়দায় পড়বে। আর আমার ধারণা শাসক, প্রশাসক সবাই তারা ওই তিলোত্তমা আন্দোলনের কথা মনে করছেন। আপনারাও মনে করুন, এর বিরুদ্ধেও মানে এই তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের বিরুদ্ধেও তো কত বেশি, এর থেকে অনেক বেশি বিরুদ্ধতার আওয়াজ উঠেছিল, জনজাগরণ হয়েছিল বলা চলে। মানুষজন দল মত নির্বিশেষে হুড়মুড় করে রাস্তায় নেমে এসেছিল, মনে আছে না আপনাদের?
সেখানেও তো কোনো পতাকা ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। কিন্তু তারপর সরকার আর শাসক বাংলার অন্যতম নজিরবিহীন বিরোধিতাকে দুরন্ত কৌশলে খর্ব করে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছিলেন এই আন্দোলনকারীদের বার্তা দিতে, নিজে ডেকে নিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের, কখনো নরমে কখনো গরমে। গোটা পরিস্থিতি সামলানোর পর আন্দোলন আলটিমেটলি থেমেই গেছে। মানুষ মানুন না মানুন, তিলোত্তমার আন্দোলন থামানোর ক্রেডিট সরকারেরই, আরও নির্দিষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়েরই। এটাই কি সরকারের বা শাসক দলের কনফিডেন্সটা আরও বাড়িয়ে দিচ্ছে? তারা তো ভাবছেন যে সারদা থেকে নারদা একের পর এক ঝড় এসছে, সরকার সব ঝড়কে প্রতিহত করেছে, দিব্যি ক্ষমতায় চলে এসছে বছরের পর বছর। এটা করতে করতে কিন্তু আলাদা একটা কনফিডেন্স তৈরি হয়ে যায়, হয়তো হয়েই গেছে। এটা কতটা ভালো বা কতটা খারাপ আমরা জানি না। এবারও হয়তো ওই রকমই একটা, যেরকম এত বড় 26,000 একসঙ্গে চাকরি যাওয়া চারটিখানি কথা নাকি কোনোদিন হয়েছে? এবং সেটাও আবার বারবার করে বলা হচ্ছে যে এটার পেছনে তারা যারা মানে এই কাণ্ডগুলো করেছিলেন, এই দুর্নীতিটা করেছিলেন, তার মধ্যে যাদের নাম এখন অবধি উঠেছে সব শাসক দলের লোকজন। অভিযুক্ত বলা যাবে কিনা জানি না, কিন্তু মানে শাসক দলের ডেফিনেশন অনুযায়ী কিন্তু অভিযোগ তো উঠেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই এতগুলো লোকের চাকরি তো গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই চাকরিগুলো গেছে এতগুলো লোকের, তার কারণ সরকার যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারেনি, এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি। এই জন্য প্রথমে দুর্নীতি আটকাতে পারেনি, এই জন্য অস্বীকার করা যাবে এগুলো? তার মানে দুর্নীতি একটা হয়েছে, অথচ গোটা বিষয়টা নিয়ে এখন সবাইকে নিয়ে একটা মিলিয়ে ঝুলিয়ে একটা আলোচনায় বসার চিন্তাভাবনা করা হচ্ছে। অনেকটা ওই বললাম যেরকমভাবে তিলোত্তমার আন্দোলনের ক্ষেত্রে হয়েছিল, সেই রাস্তাতেই গোটা ব্যাপারটাকে নিয়ে যাওয়া হচ্ছে নাকি? দেখুন, এটা কতটা ভালো কতটা খারাপ জানি না, তবে একটা থিওরির কথা মনে পড়ছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আপনারাও শুনেছেন এটা, বয়েলিং ফ্রগ সিনড্রোম, জানেন তো? ওই সেই যে পরীক্ষা করে দেখানো হয়েছিল, একটা ব্যাংকে যদি একটা জল ভর্তি পাত্রে রাখেন আর তার নিচে একটা বার্নার জ্বালিয়ে দেন, জলটাকে গরম করতে থাকেন, দেখবেন জলটা খানিকটা গরম হচ্ছে কিন্তু ব্যাংকটা লাফ দিয়ে পালাচ্ছে না, চুপ করে বসে আছে। এর কারণ জানেন? না, আপনি তো ভাবছেন যে তলায় আগুন দিচ্ছে এক্ষুনি লাফ দিয়ে বেরিয়ে যাবে, যায় না। কারণ জলের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক নিজের শরীরের তাপমাত্রাও বাড়াতে থাকে, ভাবে ভারসাম্য রাখতে পারবে। একটা সময় পর্যন্ত ভারসাম্যটা বজায় রাখে ব্যাংক, কিন্তু একটা সময় যখন জল টকবক করে ফুটছে, যখন ব্যাঙের শরীরের যে তাপমাত্রা তাকে ছাপিয়ে বাইরের জল গরম হয়ে যায়, তখন ব্যাংকটা লাফ দিয়ে পালাতে চায়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? পালাতে পারে না, ওই গরম জলেই ডুবে মরে যায়। কেন বলুন তো? কারণ তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে করতে তার শরীরের সমস্ত শক্তি সে ক্ষয় করে দিয়েছে, তাই আর শক্তি নতুন করে জুটিয়ে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষমতা তার আর বেঁচে নেই। ওই জন্যই গরম জলে সেদ্ধ, এটাকেই বয়েলিং ফ্রগ সিনড্রোম বলে। এবার ব্যাংকটার মৃত্যুর কারণটা একবার খেয়াল করে দেখুন তো। ব্যাংকটার মৃত্যুর আসল কারণ ওই গরম জল না, আসল কারণ পরিস্থিতি বিপজ্জনক হচ্ছে বুঝেও সেই পরিস্থিতির থেকে বেরোতে চেষ্টা না করে ওটার মধ্যেই থেকে আপাতত মারিয়ে নিতে চেষ্টা করা। এবার তাতে আলটিমেটলি যা হওয়ার আপনারা দেখলেন। বলতে যাব, ধৈর্য হারাবেন না। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন জাস্টিস পাওয়ার জন্য। জাস্টিস, মুখ্যমন্ত্রী তথা সরকার চাইছে জাস্টিস, চাইছে চাকরিহীনরাও। চাকরিহীনরা পথে নেমেছে, কেউ বলছেন যাবেন না, কেউ বলছেন যাবেন। 7 তারিখ নেতাজি ইন্ডোরে পরীক্ষা সরকারের, পরীক্ষা বঞ্চিতদেরও। আর কাদের পরীক্ষা?
পরীক্ষা রাজনীতিরও। তিলোত্তমা হোক বা চাকরি বাতিল, বিরোধীদের দফা ও দাবি একটাই। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। রাজনীতি তিলোত্তমা আন্দোলন জুড়তে চেয়েছিল, পারেনি। সেই রাজনীতি এবার চাকরিহীনদের সঙ্গে কোনো রাগঢাক না করেই। আরজি করের যেভাবে এগিয়েছিল মামলা, সেই রকম জায়গায় নিয়ে যাব। কারণ এই যে ঘটনা ঘটার পরে আরজি কর নিয়ে আমাদের মুখ পড়েছে সারা দেশের। স্বাস্থ্য বিভাগের কী আছে বাস্তব পরিস্থিতি লোকে জেনে গেছে। আর এই শিক্ষা ব্যবস্থা কোথায় আছে, কী ধরনের লুট চলছে, এই 26,000 যে শিক্ষকের চাকরি গেছে, এর থেকে পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনার পরে নৈতিক দিক দিয়ে মমতা ব্যানার্জির একদিনও ক্ষমতায় থাকার কথা নয়। নেতাজি ইন্ডোরে যাবেন 26,000 চাকরিহীন। কেন যাবেন? ভরসা পেতে নাকি চাকরিটা ফেরত পেতে? চাকরি ফেরতের আগে চাকরি যাওয়ার কারণটা জানা যাবে ইন্ডোরের ওপেন মিটিংয়ে। যোগ্য অযোগ্য আলাদা করা যাবে অন্তত চাকরিগুলো বাঁচাতেই। পথেই তো নেমে গেছি, আর বাড়ি কোথায়? আর বাড়ি তো নেই, স্কুল তো নেই। সেকেন্ড হোম বলেছিলাম স্কুল, তো সেটাই তো আমাদের কাছে নেই। তা আমরা কোথায় থাকবো? আমাদের মাথার উপরে ছাদ তো চলে গেছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা অনেকবার দেখা করতে চেয়েছি, আমাদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে নিউ টাউনে। একটা প্রশাসনিক প্রধান হিসাবে যেটা করণীয় ছিল ওনার, ওই দিন প্রেস কনফারেন্সে বলা উচিত ছিল, কনফারেন্সে এসে যে আমি ভুল হয়েছে, আমার কমিশনকে আমি নির্দেশ দিচ্ছি, অযোগ্যরা এরা, যোগ্যরা এরা, যোগ্যদের চাকরিটা সসম্মানে আমাদের ফিরিয়ে দাও, আমরা আবার বিদ্যালয়ে চলে যাবো। এইটুকুই তো আমরা চাই। কোনো মতেই যাবো না, কারণ মুখ্যমন্ত্রী ওই দিন ওনাদের যাদেরকে টাকা দিয়ে চাকরি দিয়েছেন সেই সমস্ত অযোগ্য প্রার্থীদেরকে ওইখানে ডেকে ওনাদেরকে যাতে ও দলের সান্নিধ্যে আনা যায়, এর আবার পূর্ব পরিকল্পনা আগে থেকে করা আছে এবং সেই পরিকল্পনা মতোই উনি হাঁটছেন। বিভিন্ন রাজনৈতিক নেতাদের নোংরা রাজনীতি আমাদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য করিয়েছে। আমরা ওই রাস্তা থেকেই আমাদের বাঁচার রাস্তাটাকে খুঁজবো। একটা কথা বলুন তো, কি করতে পারে সরকার? যা করতে পারে সেটা তো নেতাজি ইন্ডোরের বৈঠকেই বোঝা যাবে। কিন্তু তার আগে আজ বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দল কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তারা থাকলে কি করত। এটার একটা অদ্ভুত সুবিধা আছে। দেখবেন আমরা সবাই যেরকম জানি, আমরা আমাদের সময় দেখতাম সচিন তেন্ডুলকারের কীভাবে ব্যাট করা উচিত, সেটা আমরা সবাই জানতাম। এখন জানি রাহুলের কিভাবে ব্যাট করা দরকার, রোহিতের কিভাবে ব্যাট করা দরকার, সেগুলো আমরা সব জানি। রোহিত শর্মা সব ঠিক ঠিক শট মারছে না, একটু ধরে মারতে পারতো, আমরা চায়ের দোকানে বসে দেখিয়ে দিই। আসলে সুবিধাটা যেটা আমাদের রয়েছে সেটা এখন ওই কোথাও গিয়ে বিজেপি, সিপিএম বা কংগ্রেস তারা ভোগ করছে, কারণ তারা তো ক্ষমতাতেই নেই। তাই থাকলে কি করতো অ্যাকচুয়ালি এটা পরীক্ষা করার কোনো উপায়ও নেই। সিপিএম কীভাবে পরীক্ষা নেওয়া দরকার তার একটা পথ দেখিয়েছে, আর বিজেপি জানিয়ে দিচ্ছে যে তারা ক্ষমতায় এলেই চাকরি দিয়ে দেবে। কিভাবে? দিলীপ ঘোষ বলে দিয়েছেন যে ত্রিপুরা মডেলে অন্য চাকরির ব্যবস্থা হবে। আর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু তিনি আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন চাকরিহারাদের নিয়ে, তাদের মতো করে। কি হবে কেউ জানে না। সুতরাং এবার যে যার মতো তাস ফেলে দিয়েছে, বাকি থাকলো কে? একমাত্র সরকার। সরকার তারা কি করবে? প্রতিশ্রুতির চিরেতে ক্ষোভের আগুন যে নিভবে না, এটা সরকার বিলক্ষণ জানে। তাহলে কি হতে পারে? দেখুন, আমরাও আমাদের মতো করে বোঝার চেষ্টা করছিলাম, আইনজ্ঞদের সাথে কথা বলছিলাম। সেটাই একমাত্র রাস্তা, বা সরকারের ভাবনা চিন্তা বোঝা সহজ একদম বলছি না, আগের থেকে ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো বলে রাখছি যে এটা শুনে একদম ভাবতে যাবেন না যে সরকার এটাই করবে। এর বাইরে যা খুশি সরকার করতে পারে, তাদের চিন্তা ভাবনা, মেধা, উদ্ভাবনী শক্তি, এর সমস্ত কিছু আমাদের থেকে অনেক ওপরে। সুতরাং তাদের জায়গাটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি, আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি। এবং তাতে যা বুঝলাম, তাতে রিভিউ পিটিশন করার একটা অপশান থাকছে, কিন্তু সেখানে একটা মস্ত রিস্ক আছে জানেন তো। সরকার বলুন বা এসএসসি, যারা এরাই তো যোগ্য অযোগ্যদের সঠিক তালিকাটা তৈরি করে দিতে পারেনি, এই জন্যেই তো সবার চাকরি গেছে। এবার সরকার যদি রিভিউ পিটিশন দাখিল করে, তার মানে হচ্ছে ওই আদালতের নির্দেশের পুনর্বিবেচনার আবেদন জানায়, তাহলে তো যারা অযোগ্য তাদের হয়েও সওয়াল করতে হবে। সরকার সেটা প্রকাশ্যে বা আদালতে করতে পারবে? অযোগ্যদের হয়ে সওয়াল করছে, এটা প্রচার করার সুযোগ যদি বিরোধীরা পেয়ে যায়, তাহলে তো হিতে বিপরীত হবে। তাহলে পড়ে থাকছে কি? একমাত্র উপায় হচ্ছে চাকরিহীনদের নিজেদের পক্ষে টেনে
তাদেরকে দিয়েই রিভিউ পিটিশন করাতে পারে সরকার। এতে আবেদনও জানানো হলো, আবার অযোগ্যদের হয়ে সরকারি আবেদনও করা হলো না, দুদিকটাই বাঁচলো। সাপও মরলো, লাঠিও মরলো না। এবার তারপর চলুক, আরও কিছুদিন সময় তো পেয়েই যাওয়া যাবে। এছাড়া আর কি হতে পারে? পরীক্ষা নেওয়ার প্রস্তুতির ঘোষণা করা যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। কিন্তু কিভাবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, এটা নিয়ে এসএসসি নিজেই তো কনফিউজড হয়ে বসে আছে। কারণ পরীক্ষা নিতে হবে, একদম নিয়ম মতোই নিতে হবে। নিতে হলে এমনি এমনি তো করা যাবে না, সেখানে ব্যতিক্রমী কিছু করতে গেলেই তো ফের মামলার মুখোমুখি হতে হবে। তাই তেমন কোনো ঘোষণা হলেও সহজে চিড়ে ভিজবে না। এবার লাস্ট একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে চাকরির প্রতিশ্রুতি। বিভিন্নভাবে সেই প্রতিশ্রুতিটা আসতে পারে। মুখ্যমন্ত্রী তো বলেনি যে তার হাতে লাখখানেক চাকরি রেডি রয়েছে। এবার এই লাখখানেকের থেকে এখানে তো 26,000। সুতরাং যাই হোক, এটার একটা সম্ভাবনা যদি থেকেও থাকে, তাতেও কিন্তু রিস্ক আছে, কারণ সংখ্যাটা বিরাট যাদের চাকরি গেছে। আর তার বাইরেও ওই ওয়েটিং লিস্ট ধরে এবং ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, তাতে এখন পর্যন্ত চাকরি না পাওয়ার সংখ্যাটাও কিন্তু আরও বিরাট। শুধু তো এই 26,000 নয়, প্রায় 22-23 লক্ষ লোক, মানে ছেলেমেয়েরা, তারা ফর্ম ফিল আপ করেছিলেন। তাদের সাথে যে এই চুরিচামারি হলো, এই যে বঞ্চনা হলো, এর দায়ীটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো। আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে, আবার ডুববে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আইনি মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা সমাধান সূত্র তৈরির চেষ্টা করছেন, বা পরবর্তী ধাপে কি করা যায় চেষ্টা করছেন, তার মধ্যে রাজনীতি করে সেই পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক নয়। যে এসএসসি অপরাধী, সেই এসএসসির হাতেই যদি নতুন করে আবার রিক্রুটমেন্ট হয় 3 মাসের মধ্যে, তাহলে সেই রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হবে, কতটা স্বচ্ছ হবে সেই নিয়োগ নতুন করে? যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সকলের চাকরি খাওয়ার রাজনীতি, পৈশাচিক উল্লাস, এবার তাদেরকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা, এটা যেন, এইটা যে চেষ্টাটা বিরোধীরা করছেন, আমরা এইটার আপত্তি জানাচ্ছি। প্রশ্নহীন ভাবে যারা বোর্ড চালাতে পেরেছে, বিভিন্ন কমিটিকে চালাতে পেরেছে, এই ধরনের শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হোক, কোর্ট তার ওপর নজরদারি করুক এবং তাদের মাধ্যমে স্বচ্ছভাবে এই নিয়োগ করা হোক। যে সরকার আসবে তার তো একটা দায় থাকেই। আমরা ত্রিপুরাতেও করেছি, সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল, আমরা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছি, তাদেরকে অন্য কাজ দিয়েছি। এটা দায় কার, এই উত্তর আমি দিতে পারব না। এটা একটা রাজ্যের সমস্যা, সেইভাবে দেখছি। দেখুন, প্যানেল বাতিল নিয়ে সরকার আর বিরোধীরা নিজের রাস্তায় চলছে, নিজের মত দিচ্ছে, কিন্তু এমন ইস্যুও রয়েছে সেখানে কিন্তু সরকার আর বিরোধী একদম এক সুর। ইংরেজিতে একটা কথা আছে না, অল রোডস লিড টু রোম, সব রাস্তায় গিয়ে রোমে মেশে। এই বাংলার অন্তত কিছু কিছু ক্ষেত্রে, রাজনীতির অন্তত মনে হচ্ছে বেশ কিছু রাস্তা গিয়ে ওই রোমেই মিশছে। দেখুন, নর্মাল কোর্সে তৃণমূল আর বিজেপি এই দুদলই তো মূল শক্তি। একজন শাসক, এই মুহূর্তে আরেকজন মূল বিরোধী, এবং দুজনের মধ্যেই কম্পিটিশান লেগে গেছে। কে বেশি রাম ভক্ত, কম্পিটিশানটা সেটা প্রমাণ করার। দেখুন, গত বছর পর্যন্ত যারা প্রচার করেছিলেন রাম বাংলার সংস্কৃতির সাথে খাপ খায় না, তারাও এবার রাম ভক্তদের জন্য শরবতের ব্যবস্থা করছেন। রাজ্য জুড়ে বিরাট পুলিশি আয়োজন হয়েছে, মানে একদম প্রায় রুট মার্চের মতো পরিস্থিতি। এমন সতর্কতা দুর্গাপুজোতেও দেখা যায় না। এবার তার মানে এই নয় যে প্রশাসনের অসতর্কতাই কাম্য, বরঞ্চ উল্টোটাই কাম্য, প্রশাসন সতর্ক থাকুক যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকে। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন বাংলা কি এতটাই স্পর্শকাতর হয়ে গেছে যেখানে একটা ধর্মীয় বিষয়ে এরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে? নাকি প্রশাসনিক বন্দোবস্তটা করাই হলো এই জন্যে যে এই প্রশাসনিক বন্দোবস্তে রামনবমী শুরুর আগেই হিট হয়ে গেল? দেখুন, রামনবমী একটা ধর্মীয় অনুষ্ঠান, আর প্রত্যেকের নিজস্ব ধর্মবিশ্বাস পালনের একটা অধিকার আছে, এটা সববার আছে। যে যার ধর্ম, মুখ্যমন্ত্রী তো বলেন ধর্ম যার যার, উৎসব সবার, খুব সুন্দর কথা। তো সব ধর্মবিশ্বাসের মূল কথা কি? ভক্তি। তার মানে এগুলোর মধ্যে তো কোনো সংঘাত নেই, অথচ এই রামনবমীকে কেন্দ্র করে সংঘাতের কীরকম একটা পরিমণ্ডল তৈরি হয়ে গেছে দেখুন তো, যেখানে ভক্তি কোনো রকমে হালে পানি পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে ভয়।
ভাবা যায়? ধর্ম চেতনা মানুষকে কি উন্নত মানসিকতার অধিকারী করে, আর এখানে তো ভক্তিবাদের বদলে এত বেশি হিংসা ভাব, চারপাশে আসল ফোকাসটা গিয়ে পড়ছে এই আশঙ্কা আর নিরাপত্তার দিকে। এর সঙ্গে আরও কয়েকটা ব্যাপার রয়েছে। রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক জমি দখল আর পুনর্দখলের লড়াই শুরু হয়ে গেছে। মানে ধাপে ধাপে বলছি কিভাবে একটা ধর্মীয় বিশ্বাসের উদযাপন সেটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রতিককালে ঘটে যাওয়া যা যা দুর্নীতি, সেটা তিলোত্তমার থেকে শুরু করে চাকরি যাওয়া বা চাকরি বাতিল, সব কিছুকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। শেয়ার করতে পারবেন? গতকাল ফিরহাদ হাকিমকে বলতে শুনলাম রাম সবার, সেটাই তো বিজেপি রাম মন্দির উদ্বোধনের আগে প্রচার করেছিল। এবার তখন বিভিন্ন রকম বিরোধিতার সুর শুনেছিলাম, 1 বছর 3 মাসের মধ্যে কথাটা সবাই আত্মস্থ করে নিলেন নাকি রামনবমীতে মেতে ওঠাও আসলে একটা কৌশল, শাসক বিরোধী দুপক্ষের একটা একমুখী কৌশল, যাতে রামের মলমে অনেক কিছু পাওয়া না পাওয়ার হিসেবটা ভুলিয়ে দেওয়া যায়। দিকে দিকে ভগবা নিশান, গেরুয়া পতাকা আর নবমীর পোস্টারে 6 লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গেই জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল। গেরুয়া ঘাটে উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচি ডাক দিয়েছে তৃণমূলও। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। ফলে শুরু হয়ে গেছে রাজনীতির তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রারও ডাক দিয়েছে তৃণমূল। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম যখন রাজনীতির স্রোতে আর তৃণমূল বিজেপি যখন সেই স্রোতে গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার ঘোষণা করেছে এসএফআই। এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি, সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থান ঘোষণা করেও এবার রামনবমীতে পথে থাকছে বামেরাও। রামবাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সবকটি পক্ষকেই। সল্টলেকে আজ বিকেলে একটা ব্যানার টানিয়েছে সিপিআই। মহাত্মা গান্ধী আর মুন্সি প্রেমচন্দ্রের উদ্ধৃতি দিয়ে শান্তির বার্তা প্রচার করা হয়েছে। মানে বুঝতে পারছেন, রামের স্রোতে এভাবে বামেদের ভেসে যাওয়া আগে কখনো দেখেছেন? এটা কি রাজনৈতিক আত্মহত্যা? এই প্রশ্ন কিন্তু উঠছে। আবার একই সঙ্গে এই রাম শুনানির মধ্যে কোথাও গিয়ে যেন ডাঙা হয়ে মাথা তুলে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানকার কর্তৃপক্ষ রামনবমী পালনের কোনো অনুমতি দেয়নি, কিন্তু বাকি সব জায়গায় মিলেমিশে একাকার। এবং সেদিক দিয়ে দেখতে গেলে ওই বললাম তৃণমূল আর বিজেপির এই যে এক খাতে ভাবনা বয়ে যাওয়াটা, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ওই ইস্যুর থেকে ইস্যুর নজর যা গোড়ানো আর কি। কারণ
চাকরি চুরির ঘটনায় দেখুন তৃণমূলের নেতা মন্ত্রীরাই অভিযুক্ত, আর চাকরি চুরির আন্দোলনে বিজেপি এখন পর্যন্ত লাগামটা হাতে তুলে নিতে পারেনি। তাই দু দলের কাছে এই চাকরি চুরি ইস্যুটা খানিকটা দুয়োরানি আর কি, যত ভুলে যায় লোকে তত ভালো। তাই কি চাকরি চুরির ইস্যুর থেকে বা চাকরি যাওয়ার এই 26,000 চাকরি যাওয়ার ইস্যুর থেকে ফোকাসটা রামনবমীর দিকে ঘুরে গেলে দুপক্ষেরই সুবিধা, কারণ সেক্ষেত্রে ফাঁক তালে নেপোর দই খেয়ে চলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর চাকরি হারার সংখ্যা তো মাত্র 26,000-এর মতো, আত্মীয় পরিজন সব যদি ধরেনও কত হবে, 1.5 লাখ মেরে কেটে। এর থেকে অনেক বেশি লোক উদ্বিগ্ন হবে ওই রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনার পারদটা চড়লে। মানুষের তো নিজের প্রাণের ভয়, নিজের ভালো থাকা, সুস্থ থাকা, শান্তিতে থাকা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা অনেক বেশি। তাই নজরটা হয়তো সেই দিকেই ঘুরিয়ে দিতে চাইছে দুপক্ষ। কোনো ইস্যুর লাভ ক্ষতি শুধু দুপক্ষের মধ্যেই থাক, এটাই তো রাজনৈতিক দলগুলো চায়, তৃণমূল বিজেপিও চায়। এটাই তো রাজনীতির ভাষায় বাইনারি।